আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। রাজধানীর মিরপুরের পল্লবীতে 7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী জানান, এ ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে স্বল্প সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বুধবার বিকেলে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে আসামি সোহেল রানা। শিশুটির ওপর চালানো নৃশংসতার বর্ণনা দেয় ঘাতক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ ফৌজদারি কার্যবিধির 164 ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি, এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন, সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। সেটাই হবে আমাদের জবাব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। এর আগে গত 17 মে রিটটি করা হয়। ওই দিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিল। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী MK রহমান ও রিটকারী আইনজীবী মোহসেন রশিদ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট জনাব মোহসিন রশিদ, তিনি একটা রিট পিটিশন দায়ের করেছিলেন বিগত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়কালের কিছু কার্যক্রমের ব্যাপারে। মামলা করার ক্ষেত্রে যে সংক্ষুব্ধ হওয়ার যে পেরিফেরি আমাদের আইনি বিধান রয়েছে, তার মধ্যে উনি পড়েন না। এই নীতিগত বিষয় এবং আদালতের যে ক্ষমতা এবং আদালত যে ক্ষমতার মধ্যে থেকে কাজ করে থাকেন, সেই ক্ষমতার মধ্যে এই রিট পিটিশনটা পড়ে না। এই কারণে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিলটি দায়ের করা হয়। এর আগে সুপ্রিম কোর্টের 7 আইনজীবীর করা এক রিটের রায়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের 2 সেপ্টেম্বর রায় ঘোষণা করেন। রায়ে সংবিধানের বর্তমান 116 অনুচ্ছেদকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে 1972 সালের মূল সংবিধানের 116 অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়। একই সঙ্গে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বাধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন বিচারক। পরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে পরবর্তীতে বিএনপি সরকার অধ্যাদেশটি বাতিল করে। খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে গণশুনানি চলছে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC এর আয়োজন করেছে। এর আগে বুধবার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে শুনানি হয়। সেখানে অংশগ্রহণকারীরা এর তীব্র বিরোধিতা করেন। তারা বলেন, পাইকারিতে দাম বাড়লে ভোক্তা পর্যায়েও দাম বাড়াতে হবে। এটি মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। তাই দাম বাড়ানোর বিরোধিতা করে ভোক্তা প্রতিনিধিরা বলছেন, বিদ্যুৎ খাতের অযৌক্তিক খরচ ভোক্তার উপর চাপানো যাবে না। এবং আমাদের এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা ঢেলে সাজাতে এবং অপরাধীকে দ্রুত গ্রেফতারে 14টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। নতুন সিদ্ধান্তের আওতায় এখন থেকে ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের জন্য পরিচয়পত্র বহন বাধ্যতামূলক করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি তাদের আইডি প্রদর্শন এবং লগবুক রেজিস্ট্রেশন নিশ্চিত করা হচ্ছে।
ক্যাম্পাসের সব নির্মাণ শ্রমিক ও দোকান কর্মচারীদের ডেটাবেজ তৈরি করা হচ্ছে আইসিটি সেলের মাধ্যমে। এছাড়া ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি এআই ক্যামেরা বসানো, গেটে নিরাপত্তা প্রহরীর সংখ্যা বাড়ানো এবং আলবেরুনি হলের পরিত্যক্ত টিন শেড ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। র্যাগিং ও বুলিং প্রতিরোধে গঠিত হচ্ছে একটি স্থায়ী কমিটি। নারায়ণগঞ্জের ২৫০০-এ ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি ব্রাহ্মণদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। গতরাত আনুমানিক ১:৩০টার দিকে উপজেলার দুপতারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিল সংলগ্ন কাউন্দার চক এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে একদল লোক ওসমান গনির ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকায় আনার পথে ওসমান গনির মৃত্যু হয়। হত্যায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। দেশে প্রতি বছর ২৫ থেকে ২৬ লাখ মেট্রিক টন আম উৎপাদন হলেও রপ্তানিতে পিছিয়ে আছে। আমের রপ্তানি বাড়ানোর জন্য বিশেষ প্রকল্প নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জাতের আম বিশ্বের অনেক দেশে রপ্তানি সম্ভব। বৃহস্পতিবার রাজধানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এ সময় জানানো হয়, বর্তমানে বাংলাদেশে উৎপাদিত ৭ ধরনের আম বিশ্বের ৩৮টি দেশে রপ্তানি হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী জানান, দেশের কৃষকদের মৌসুমি এই ফল আধুনিক উপায়ে চাষে উদ্বুদ্ধ করতে হবে। কুমিল্লা চাঁদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন পরিবহন শ্রমিকরা। চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের শ্রমিকদের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাত পরিচয় একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তাদের ১৫টি বাস ভাঙচুর করেছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহী সহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল। বৃহস্পতিবার ভোর রাতে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় ঘটনা ঘটে। স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহী সহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সাথে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস সিআরএস। সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে ক্ষয়ক্ষতির তালিকায় যুদ্ধবিমান, নজরদারি বিমান, উদ্ধারকারী হেলিকপ্টার ও ড্রোন সহ মোট ৪২টি অত্যাধুনিক আকাশযান ক্ষতিগ্রস্ত বা হারানোর তথ্য উল্লেখ করা হয়েছে। তবে কিছু তথ্য এখনও গোপনীয় থাকায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করেনি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।